আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নিশা মুনতাসির। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। ইরানে হামলার সিদ্ধান্তের আগে কূটনৈতিক প্রচেষ্টায় 2 সপ্তাহ সময় দিলেন ট্রাম্প। জনগণকে দৃঢ় থাকতে ইরানের সর্বোচ্চ নেতার আহ্বান। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের শ্রদ্ধায় 5ই আগস্ট সরকারি ছুটি। 1 জুলাই থেকে প্রথম বার্ষিকী পালনের কর্মসূচি। রাষ্ট্রপতির ক্ষমতা বাড়াতে একমত অধিকাংশ রাজনৈতিক দল। পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারা নিয়ে জামায়াত এনসিপি একমত হলেও বিএনপির দ্বিমত। নির্বাচনী প্রচারে থাকবে না পোস্টার, ব্যানার, ফেস্টুন। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের বিধান রেখে নির্বাচন কমিশনের খসড়া চূড়ান্ত। এবং নিশাঙ্কার সেঞ্চুরির পরও গল টেস্টে টাইগারদের বিপক্ষে 127 রানে পিছিয়ে শ্রীলঙ্কা। তৃতীয় দিন শেষে লঙ্কানদের সংগ্রহ 4 উইকেটে 368 রান। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যুদ্ধ থামানোর আহ্বানের মধ্যে পাল্টাপাল্টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল ও ইরান। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার সিদ্ধান্ত নেওয়ার আগে কূটনৈতিক প্রচেষ্টার জন্য আরও 2 সপ্তাহ সময় দেওয়ার সিদ্ধান্ত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রকে যুদ্ধে জড়ানোর ব্যাপারে সতর্ক করেছে বিভিন্ন দেশ। সংকটময় পরিস্থিতিতে জনগণকে দৃঢ় থাকার আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী খামেনিকে হত্যার কথা বললেও তাকে সরিয়ে দেওয়া লক্ষ্য নয় বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নাফিস ইফতেখারের রিপোর্টে। আরেকটি সংঘাতময় রাত পার করল ইরান ও ইসরায়েল। সীমান্ত পেরিয়ে উড়ে আসছে ক্ষেপণাস্ত্র, আর নিচ থেকে ছোড়া হচ্ছে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী মিসাইল। ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাতে এখন বড় আলোচনা যুদ্ধে যুক্তরাষ্ট্রের সংযুক্তি। এ নিয়ে কয়েকদিনের ধোঁয়াশার পর অবস্থান কিছুটা স্পষ্ট করেছে হোয়াইট হাউস। জানানো হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার সিদ্ধান্ত নেওয়ার আগে কূটনৈতিক প্রচেষ্টার জন্য আরও 2 সপ্তাহ সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি বলেছেন, ইরানের সঙ্গে যে কোনো চুক্তির ক্ষেত্রে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ না করার বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে হবে। ইসরায়েলের হাইফা ও তেল আবিবে হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এতে 100-এর বেশি ধরনের ড্রোন ব্যবহার করা হচ্ছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী সতর্ক করে বলেছে, তারা ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুর ওপর ক্ষেপণাস্ত্র হামলার মাত্রা আরও বাড়াবে। যুক্তরাষ্ট্রের কাছে ইসরায়েলের সহায়তা চাওয়ার বিষয়টি ইসরায়েলের দুর্বলতার লক্ষণ বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইসরায়েলের আগ্রাসনে ভয় না পেয়ে দৃঢ় থাকতে নিজ দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে আর বেঁচে থাকার সুযোগ দেওয়া যায় না বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজ। তবে ইরানের শাসক গোষ্ঠীর পরিবর্তন ইসরায়েলের আনুষ্ঠানিক লক্ষ্য নয় বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ থেকে সরে আসার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ইরান ইস্যুতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে ফোনালাপ হয়েছে। ইসরায়েলের ইরান বিরোধী পদক্ষেপের নিন্দা জানিয়েছেন 2 বিশ্ব নেতা। ইরানের অনুরোধে শুক্রবার জরুরি বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। অংশে নেবে ইসরায়েল। নাফিস ইফতেখার, চ্যানেল আই। ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসেবে প্রতি বছর 5 আগস্ট সরকারি ছুটির সিদ্ধান্ত নিয়েছে সরকার। উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক শেষে তথ্য জানিয়েছে সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সারওয়ার ফারুকী। বলেন, 5 আগস্ট উপলক্ষে 1 জুলাই থেকে কর্মসূচি শুরু হবে। চকর মালিথার রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানের কর্মসূচি ঠিক করতে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। বৈঠক সম্পর্কে জানাতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে কথা বলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারওয়ার ফারুকী। জুলাইয়ের 1 তারিখ থেকে আমাদের কর্মসূচি শুরু হবে, কিন্তু মূল ইভেন্ট কিক অফ হবে জুলাইয়ের 14 তারিখ থেকে এবং এটা চলবে 5 আগস্ট পর্যন্ত। এবং আমাদের এই কর্মসূচির মূল উদ্দেশ্যটা হচ্ছে
জুলাইতে যেরকম পুরো বাংলাদেশ এক হয়েছিল, আবার সেই অনুভূতিটাকে ফিরিয়ে আনা, সেই অনুভূতিটা আমাদের মধ্যে আছে, জাস্ট রিইনফোর্স করা সেটাকে। এবং এটার জন্য বেশ কিছু কর্মসূচি নিয়ে কাজ চলছে। 5ই আগস্ট একটা ছুটি ঘোষণা করা হবে, সেটা হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসাবে পালিত হবে। এটা এই বছর থেকে প্রতি বছরই পালিত হবে। বৈঠকের বিস্তারিত জানান প্রেস সচিব। বাংলাদেশ বেতার এবং বিটিভির স্বায়ত্তশাসন নিয়ে একটা কমিটি হয়েছে, সেই কমিটির নেতৃত্ব দিবেন সিআর আবরার। জুলাই প্রোক্লেমেশনটা যাতে খুব মানে 5ই আগস্টের আগে এটা দেওয়া যায় সেই জন্য একটা কমিটি করা হয়েছে। এই কমিটির নেতৃত্ব দিবেন হচ্ছে ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ, আমাদের প্ল্যানিং অ্যাডভাইজার। আগামী সোমবার আনুষ্ঠানিকভাবে জুলাই গণ অভ্যুত্থানের কর্মসূচি জানানো হবে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। রাষ্ট্রপতির ক্ষমতা বাড়াতে প্রায় সব রাজনৈতিক দল একমত। দলীয় মনোনয়নের বাইরে রাষ্ট্রপতিকে ভোটের মাধ্যমে নির্বাচনের পক্ষে ঐকমত্য হলেও কোনো পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন তা নিয়ে দুদিনের আলোচনাতেও রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছাতে পারেনি। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন, বিদ্যমান পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচন করা সম্ভব, আর পরপর দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। এ বিষয়ে জামায়াতে ইসলামী ও এনসিপি সহ সমমাননা দলগুলো একমত হয়েছে, তবে বিএনপি দ্বিমত পোষণ করেছে। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। রাজনৈতিক সংস্কারের প্রশ্নে দ্বিতীয় ধাপের চতুর্থ দিনের আলোচনা। বিএনপি বলছে, বিদ্যমান সংসদীয় পদ্ধতিতে 300 আসনে এমপিরা ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করতে পারবেন। এর বাইরে প্রস্তাবিত সংরক্ষিত নারী আসন 50 থেকে বাড়িয়ে 100 এবং কমিশনের প্রস্তাবিত দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট নিয়ে ঐক্যমত হলে উচ্চকক্ষের 100 আসন, মোট 500 আসনের সদস্যরা গোপন ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন। রাষ্ট্রপতি নির্বাচনটা বিদ্যমান পদ্ধতিতে বর্তমানে সংবিধানে যেভাবে আছে সংসদ সদস্যগণ নির্বাচন করবেন, সেই প্রস্তাবের সাথে আমরা অ্যাড করেছি পার্লামেন্টের সদস্যগণ 300 সদস্য যারা সরাসরি নির্বাচিত হবেন। তারপরে মহিলা আসন যদি 100তে উন্নীত হয়, বর্তমানে 50 আছে, সেই সদস্যগণ তাহলে 400। আর যদি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে স্থাপিত হয়, সেটার নাম সিনেট দেয়া হয়েছে, পরবর্তীতে সেই নাম ফাইনালি কি দাঁড়াবে সেটা এখনো জানি না। তার সদস্য সংখ্যা যদি 100 হয়, যেটা আমাদের প্রস্তাব, তাহলে এই 500 জন সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন হবে। জামায়াতে ইসলামী ইলেকটোরাল কলেজে ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের পক্ষে। কমিশনের প্রস্তাব হচ্ছে এটা আপ টু দি ইউনিয়ন কাউন্সিল মেম্বার্স, যেটার সংখ্যা হয়ে যায় প্রায় 70-75 হাজার। আমরা বলেছি এক্সটেন্ডেড করা দরকার, তবে একেবারে এত বড় নয়। এটা ডিস্ট্রিক্ট কাউন্সিল এবং মিউনিসিপ্যালিটিস যেটা আছে এটাকে কভার করে, আর আপার হাউস এবং লোয়ার হাউস তো থাকবেই। প্রেসিডেন্ট নির্বাচনের প্রশ্নে আমাদের প্রস্তাব পরিষ্কার যে বর্তমান সিস্টেম পরিবর্তন করতে হবে। এটা আমার শুধু সবাই একমত হয়েছে, পরিবর্তন করতে হবে। বিএনপি মনে করে পরপর দুবারের পর একবার বিরতি দিয়ে আবারও প্রধানমন্ত্রী হতে পারবেন। এনসিপি বলছে, নিম্নকক্ষের সমানুপাতিক ভোটের অনুপাতে উচ্চ কক্ষে 100 সদস্য নির্বাচিত হবেন। মোট 500 ভোটে রাষ্ট্রপতিকে নির্বাচিত করা যাবে। আওয়ামী লীগকে ফেসিবাদী আওয়ামী লীগ হতে যারা সহযোগিতা করেছে, তারা এখনো পর্যন্ত রাষ্ট্র কাঠামোর বিভিন্ন জায়গায় আমরা তাদের অংশীদারিত্ব দেখতে পাচ্ছি। এই অংশীদারিত্বগুলো বিরুদ্ধে সরকার যথাযথভাবে ব্যবস্থা নিতে পারেনি। এটি সরকারের, আমরা মনে করি, এটি ব্যর্থতা। জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি বলেছেন, আজ সহ গত 3 দিনের আলোচ্য বিষয়গুলো রোববার আলোচনা করা হবে। অনেক বিষয়ে আমরা এক জায়গায় আসতে পারবো, যেগুলো একমত হতে পারবো না, যেটা আমি আগেও বলেছি। যদি আমরা দেখি যে কিছু বিষয়ে একমত হওয়া যাচ্ছে না, সেগুলো আমরা উল্লেখ করব স্বচ্ছতার সাথে, যে এই সমস্ত বিষয় আলোচিত হয়েছে কিন্তু আলোচনায় একমত হওয়া যায়নি। বৃহস্পতিবারের আলোচনায় আসন বিন্যাস নিয়ে বৈষম্যের অভিযোগে বাম দলগুলোর প্রতিনিধিরা প্রতিবাদ করে পেছনের সারিতে বসেছিলেন। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল হবে, এমন বিধান রেখে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধির খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। নির্বাচনী প্রচারণায় থাকবে না পোস্টার, তবে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালানো যাবে। বিধিমালা লঙ্ঘন করলে 1.5 লাখ টাকা জরিমানা ও 6 মাস কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। নাজিব বেগের রিপোর্ট।
দেশে নির্বাচনের জন্য জনপ্রিয় প্রচার মাধ্যম পোস্টার। তবে নানা দিক বিবেচনায় সমান সুযোগ নিশ্চিতে আগামী সংসদ নির্বাচনে পোস্টার ব্যবহার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন ভবনে ইসির সপ্তম সভায় রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণবিধির খসড়া চূড়ান্ত করে ইসি। পোস্টার না থাকলেও প্রচার করা যাবে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুনের মাধ্যমে। প্রচারণা চালানো যাবে 3 সপ্তাহ। দল প্রার্থীকে দিতে হবে হলফনামা। পোস্টার ব্যবহার বাদ করার ব্যাপারে যেটা একটা সংস্কার কমিশনেরও একটা প্রস্তাব ছিল, আমরাও একমত হয়েছি। আমরা পোস্টার ব্যবহার বাদ দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছি। সোশ্যাল মিডিয়া ব্যবহারে কোনো ধরনের ফরেন ইনভেস্টমেন্ট না করা হয়েছে। কমনভাবে একটি প্ল্যাটফর্ম থেকে সকল প্রার্থী যাতে ইস্তেহার ঘোষণা করতে পারেন বা করেন সেটার বিধান করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের পর্ষদকেও নির্বাচন করতে চাইলে প্রার্থী হওয়ার আগে করতে হবে পদত্যাগ। বিধিমালা লঙ্ঘন করলে 6 মাসের কারাদণ্ড ও 1.5 লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। গুরুতর অপরাধের ক্ষেত্রে আরপিওর ধারা 91 যেটা আছে প্রার্থিতা বাতিল করার, এটা ইতোপূর্বে আচরণবিধিতে সন্নিবেশিত ছিল না, এটাকে সন্নিবেশ করা হচ্ছে। আচরণবিধি চূড়ান্ত করার আগে রাজনৈতিক দলগুলোর মতামত নিতে পারে নির্বাচন কমিশন। নাজিব বিক, চ্যানেল আই, ঢাকা। 48টি দেশের অংশগ্রহণে ফ্রান্সের লুবুর্জে চলছে 55তম ইন্টারন্যাশনাল প্যারিস এয়ার শো। বিশ্বের নামি দামি উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানগুলো প্রদর্শন করছে নিজেদের সর্বাধুনিক উদ্ভাবন এবং আগামী দিনের প্রযুক্তির ঝলক। 16 থেকে 22 জুন 7 দিন ব্যাপী এই আয়োজনে দর্শনার্থীর ব্যাপক সমাগম ঘটেছে। ফ্রান্স থেকে এ হাশিম জানাচ্ছেন বিস্তারিত। 1909 সাল থেকে উড়োজাহাজ প্রদর্শনী বা এয়ার শো এর আয়োজন করে যাচ্ছে ফ্রান্স। এবারে 2025 সালের প্যারিস এয়ার শোতে 150টি উড়োজাহাজ প্রদর্শনের পাশাপাশি 210টি বিভিন্ন ধরনের প্লেন, আকাশে উড়ার নজরকাড়া প্রদর্শনী দেখানো হচ্ছে। বাণিজ্যিক ও সামরিক বিমান, ড্রোন, মহাকাশ প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি এবং পরিবেশ বান্ধব উদ্ভাবন স্থান পেয়েছে এবারের মহাকাশ ও প্রতিরক্ষা শিল্পের এই আসরে। চলাচলের জন্য দ্রুতগতির উড়ন্ত ট্যাক্সি এবং চালকবিহীন ড্রোনের মাধ্যমে মালামাল পরিবহনের মতো আকাশযান প্রত্যক্ষ করছেন দর্শনার্থীরা। This is the all-electric Archer Midnight Air Taxi. Heathrow to London or JFK to Manhattan in just 5 to 10 minutes for the same price as an Uber. It's amazing. It's not an easy one. Obviously, it's a lot of work. Obviously, it's really exciting, and it's the realization of a dream child is. এয়ার শোতে আগত বাণিজ্য প্রদর্শকরা বাংলাদেশের সাথেও ব্যবসায়িক সম্পর্ক করার উপর গুরুত্ব আরোপ করেন। Especially the KUH-1 has 8 kinds of variants. If Bangladesh needs any mission, we can serve the mission helicopter. বাণিজ্যিক প্লেন, যাত্রীবাহী উড়োজাহাজ এবং ফাইটার জেট সহ ভবিষ্যতের উড়োজাহাজগুলো কেমন হতে পারে সে সম্পর্কে একটা ধারণা পাওয়া যায় প্যারিসের এই এয়ার শোতে। এম এ হাশেম, চ্যানেল আই, ফ্রান্স। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী বিশিষ্ট চিকিৎসক জুবাইদা রহমানের 53তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মোনাজাত ও শিশুদের উপহার সামগ্রী বিতরণ করা হয়। নয়াপল্টনে বিএনপির প্রধান কার্যালয়ে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা জাসাসের এই আয়োজনে বক্তব্য রাখেন দলের সিনিয়র যুগ্ম সচিব রুহুল কবির রিজভী। জাসাসের যুগ্ম আহ্বায়ক ইথন বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান, সংস্কৃতি বিষয়ক সম্পাদক আশরাফুদ্দিন আহমেদ উজ্জ্বল সহ জাসাসের নেতাকর্মীরা এ সময় ছিলেন। প্রধান অতিথি রুহুল কবির রিজভী বলেন, তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বকে শক্তিশালী করতে পেছন থেকে প্রেরণা জুগিয়েছেন ডাক্তার জুবাইদা রহমান। পরে শিশু কিশোরদের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। ভোলার লালমোহনের পাঙ্গাশিয়া সেতুর নির্মাণ কাজ দীর্ঘদিন বন্ধ থাকায় বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। শশীভূষণ গজারিয়া রোডে চর ফ্যাশনের ওসমানগঞ্জ ইউনিয়ন ও লালমোহনের পশ্চিম চর উমেদের কাছে পাঙ্গাশিয়া সেতু। এই এলাকার মানুষের দুর্ভোগ কমাতে অবিলম্বে পাঙ্গাশিয়া সেতু নির্মাণ কাজ আবারও শুরুর দাবি জানিয়েছেন তারা। জাকিয়া আক্তারের রিপোর্ট। ভোলার শশীভূষণ থেকে গজারিয়া সড়কের গুরুত্বপূর্ণ সেতুটির নির্মাণ কাজ পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় এলাকাবাসী চরম ভোগান্তির শিকার হচ্ছেন। চলাচলের জন্য বাধ্য হয়ে কাঠের তৈরি একটি অস্থায়ী পুল ব্যবহার করা হয়েছে, প্রায় যেখানেই ঘটে দুর্ঘটনা।
মানুষের ভোগান্তি নিরসনে সেতুটির কাজ দ্রুত শেষ করার দাবিতে ওসমানগঞ্জ মানব সেবা ফাউন্ডেশনের আয়োজনে মানববন্ধন করেন এলাকাবাসী। ব্রিজ হওয়ার কথা আর কত আগে, কিন্তু এরা অবহেলা করতেছে, কাজ করতেছে না। পাঙ্গাশিয়া সেতু নির্মাণের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলেছেন, সেতুর 3টি পিসি গার্ডারের কাজ শেষ হয়েছে। চতুর্থ পিসি গার্ডারের ঢালাইয়ের কাজ শেষ হবে আগামী 20 থেকে 25 দিনের মধ্যে। লাইনে যাওয়া আসা সম্ভব কষ্ট, ব্রিজটা তড়িৎ গতিতে হওয়া উচিত। এখানে প্রতিনিয়ত অনেক গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট হচ্ছে। এলাকাবাসীর ভোগান্তির কথা ভেবে দ্রুত কাজটি শেষ হয় সে বিষয়ে তদারকি করা হচ্ছে। জাকিয়া আক্তার, চ্যানেল আই। এবার কৃষি সংবাদ। নওগাঁর রানীনগর উপজেলার এক সফল নারী উদ্যোক্তার নাম সঞ্জিদা পারভিন। কেঁচো চাষের মাধ্যমে জৈব সার তৈরি করে সফল হয়েছেন তিনি। নওগাঁ থেকে ইমরুল কায়েসের পাঠানো তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। স্বামী অসুস্থ হওয়ার পর সংসারের আর্থিক কষ্ট মোকাবেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা থেকে অর্থ ও প্রশিক্ষণ নিয়ে ভার্মি কম্পোস্ট তৈরি করতে শুরু করেন সঞ্জিদা। প্রথমে তিনি 30টি চারি নিয়ে কার্যক্রম শুরু করলেও বর্তমানে আরও 30টি হাউজে জৈব সার তৈরি হচ্ছে। প্রতি মাসে তার এই প্রকল্প থেকে কমপক্ষে 5 মেট্রিক টন জৈব সার উৎপাদিত হচ্ছে। অনেকগুলো ট্রেনিং নিলাম, নিয়ে অনেক কিছু শিখলাম। শেখার পর আমি বাড়িতে এসে ওনাদের কাছ থেকে সহযোগিতা পেয়েছি। নিয়ে আমি 30টা আমার চারি করলাম প্রথম। তারপরে ওখান থেকে আস্তে আস্তে আমি প্রায় 30টা হাউস করছি, এবং হাউস থেকে আমি প্রতি মাসে প্রায় 4-5 টন ভার্মি কম্পোস্ট সার আমি উৎপাদন করি। প্রথমে নিজের 5টি গরুর গোবর দিয়ে শুরু করলেও বর্তমানে আশপাশের গৃহস্থ বাড়ি থেকে গোবর কিনে নেন তিনি। আমার 10টা গরু আছে, সে গরুর গোবর আমি ফেলাই দিতাম। তারপরে আমার সঞ্জিদা আপু আমাদের বললো আমি ভার্মি কম্পোস্ট করছি, এখানে আমার গোবর আমার কাছে বিক্রি করে। সেই জায়গায় আমি গোবর 30 টাকা বস্তা আমি বিক্রি করি। সঞ্জিদা পারভিনের এই জৈব সার তৈরিতে নিয়মিত কাজ করে থাকেন স্থানীয় 4-5 জন নারী। আলুনি দিয়ে চেলে দিই, গোবর তুলে দিই, নাড়া দিই, তারপর আপনার কাটা করার জন্য সাহায্য করি, বস্তা প্যাকিং এ সাহায্য করি, সব কাজে সাহায্য করি। এর ফলে সঞ্জিদা আপু আমাদের কিছু টাকা দেন। কৃষক পর্যায়ে ভার্মি কম্পোস্ট সার বা কেঁচো সারের চাহিদা থাকায় উদ্যোক্তা যেমন লাভবান হচ্ছেন, অন্যদিকে সাধারণ কৃষক কম দামে জৈব সার জমিতে ব্যবহার করে উপকৃত হচ্ছেন। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। বাগেরহাটের মোরেলগঞ্জে টানা ভারী বর্ষণে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। প্রধান সড়কগুলো তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। চরম দুর্ভোগে সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, পৌরসভার দুর্বল নিষ্কাশন ব্যবস্থার কারণেই এমন জলাবদ্ধতা। তবে সমস্যার সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। মাহফুজুর রহমানের তথ্য ও এম পলাশ শরীফের ভিডিও চিত্রে সঞ্জিতা স্নিগ্ধার রিপোর্ট। শহরের প্রধান সড়কে 6 থেকে 8টি ড্রেনেজ ব্যবস্থা থাকলেও পৌরসভার অব্যবস্থাপনা, অপরিকল্পিত উন্নয়ন ও দুর্বল ড্রেনেজ ব্যবস্থার পাশাপাশি সঠিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থা না থাকায় প্রতি বছর সৃষ্টি হয় এমন পরিস্থিতি। বিশেষ করে নিচু এলাকা প্লাবিত হয়ে দেখা দেয় স্থায়ী জলাবদ্ধতা। পরিকল্পিত নগর ব্যবস্থাপনা এবং টেকসই ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলার দাবি স্থানীয়দের। পানি নামার কোনো কায়দা নাই, গাড়িগুলো চালাইতে পারি না, রাস্তাঘাট একটু বৃষ্টি হইলে পানিতে ভরে যায়, দোকানপাট মেলতে পারি না। দেখেন অবস্থা, পানিতে ডুবে মরি, নামতেছে পৌরসভা। আমাদের দুর্ভোগটা যদি লাঘবের জন্য প্রশাসন থেকে কোনো কিছু করা যায়, সেটা করলে আমাদের জন্য অনেক সুবিধা হবে। পৌর কর্তৃপক্ষ জানিয়েছে পরিস্থিতি উন্নয়নে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। দীর্ঘমেয়াদী কোনো প্রকল্প নিয়ে পৌরসভার সেবা কর্মচারীদের সেবা সেটা সঠিকভাবে যাতে আমরা দিতে পারি, আমরা এই প্রচেষ্টা চালাচ্ছি। জলাবদ্ধতা যেন জনদুর্ভোগের কারণ না হয় সেদিকেই নজর দিতে হবে স্থানীয় প্রশাসনকে, এমনটাই বলছেন সচেতন মহল। সঞ্জিদা স্নিগ্ধা, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবার খেলার খবর।
অস্ট্রেলিয়ার টি-20 টুর্নামেন্ট বিগ ব্যাশে বর্তমান চ্যাম্পিয়ন হোবার্ট হ্যারিকেন্স আবারও বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে নিয়েছে। মেলবোর্নে প্লেয়ার ড্রাফটের 13 নম্বর ডাকে বাংলাদেশের এই তরুণ প্রতিভাকে দলে নেয় গত আসরের চ্যাম্পিয়ন হোবার্ট হ্যারিকেন্স। গত মৌসুমে রিশাদকে দলে নিলেও খেলাতে পারেননি হোবার্ট। সেবার বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকায় পিসিবি তাকে খেলার অনুমতি দেয়নি। রিশাদকে ছাড়াই গতবার বিগ ব্যাশের ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়ন হয় রিকি পন্টিং কোচিংয়ে গড়া হোবার্ট হ্যারিকেন্স। ড্রাফটে বাংলাদেশের মোস্তাফিজ, মিরাজ মেহেদী হাসান, তানজিম সাকিব, তাইজুল তৌহিদ হৃদয় সহ 11 জন ক্রিকেটারের নাম লিখিয়েছিলেন। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে একমাত্র রিশাদই দল পেয়েছেন। বিগ ব্যাশের এবারের আসর শুরু হবে 21 ডিসেম্বর। 2 মৌসুম পর আবারও ক্যারিবীয় প্রিমিয়ার লিগে খেলতে যাচ্ছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। সিপিএল এর দল অ্যান্টিগো অ্যান্ড বারমুডা ফ্যালকনসের জার্সিতে 13তম আসর খেলবেন তিনি। এই টুর্নামেন্টটি 2013 সালে বার্বাডোস ট্রাইডেন্টসের হয়ে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর বিপক্ষে 6 রানে 6 উইকেট নিয়েছিলেন সাকিব, যা বিশ্বসেরা অলরাউন্ডারের কেরিয়ার সহ সিপিএল এর এখন পর্যন্ত সেরা বোলিং ফিগার। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের আন্তর্জাতিক ক্রিকেটে টাইগারদের হয়ে খেলার অনিশ্চয়তা থাকলেও আপাতত ফ্র্যাঞ্চাইজি লিগ খেললেই নিজেকে টিকিয়ে রাখছেন সাকিব। এর আগে 5 মৌসুম সিপিএল খেলেছেন তিনি। সবশেষ 2022 সালে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলেছেন সাকিব। 14 আগস্ট সিপিএল 2025-এর উদ্বোধনী দিনে সাকিবের অ্যান্টিগো লড়বে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের সাথে। দর্শক, সবশেষ ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ইরানে হামলার সিদ্ধান্তের আগে কূটনৈতিক প্রচেষ্টায় 2 সপ্তাহ সময় দিলেন ট্রাম্প। জনগণকে দৃঢ় থাকতে ইরানের সর্বোচ্চ নেতার আহ্বান। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের শ্রদ্ধায় 5ই আগস্ট সরকারি ছুটি। 1 জুলাই থেকে প্রথম বার্ষিকী পালনের কর্মসূচি শুরু। রাষ্ট্রপতির ক্ষমতা বাড়াতে একমত অধিকাংশ রাজনৈতিক দল। পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারা নিয়ে জামায়াত এনসিপি একমত হলেও বিএনপির দ্বিমত। নির্বাচনী প্রচারে থাকবে না পোস্টার, ব্যানার, ফেস্টুন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারের বিধান রেখে নির্বাচন কমিশনের খসড়া চূড়ান্ত। এবং নিশাঙ্কার সেঞ্চুরির পরও গল টেস্টে টাইগারদের বিপক্ষে 127 রানে পিছিয়ে শ্রীলঙ্কা। তৃতীয় দিন শেষে লঙ্কানদের সংগ্রহ 4 উইকেটে 368 রান। চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।